যে 46 ধারাটা বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। একটা কথা, এই যে জি 45 ধারায় চোখে কনীনিকার ছাপ মানে জি। ওয়ার্ডটা কি কনীনিকারই হবে? এই ওয়ার্ডের সাথে পরিচিত না 45 ধারায়। কর্ণিকার ছাপ, ঠিক আছে, ওইটাই হবে। ওকে। আমাদের টার্গেট আজকে 58 ধারা পর্যন্ত পড়ানো, ঠিক আছে? সো যত রাতই হোক আজকে 58 ধারা পর্যন্ত শেষ করব, এবং আগামী বৃহস্পতিবার আপনাদের পরীক্ষা দিব আমি। দেখেন, 47 ধারাতে চলে যান। হস্তলিপির প্রাসঙ্গিকতা। হস্তলিপি বলতে কি বোঝাচ্ছে? মানে কোনো ব্যক্তি কোনো কিছু লিখেছে, কোনো দলিল লিখেছে, কোনো কাগজে লিখেছে, সেই লেখাটা কি আপনার প্রাসঙ্গিক হবে, ঠিক আছে? সেই লেখাটা প্রাসঙ্গিক হবে। এখন দেখেন, কোনো হস্তলিপি কোনো বিশেষ ব্যক্তির কিনা এই বিষয়ে যিনি অবগত, এই বিষয়ে তার অভিমত প্রাসঙ্গিক। তাহলে এই লেখাটা কে লিখেছে, এই লেখাটা কে লিখেছে সে বিষয়ে যারা অবগত আছে তাদের যে মতামত, সেটা আপনার কী হবে, প্রাসঙ্গিক হবে। এখানে তিন শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। যে নিজে লেখাটা দেখেছে সে যদি কোনো ওপিনিয়ন দিয়ে থাকে, যার মাধ্যমে লেখাটা অন্যত্র পাঠানো হয়েছে, আর যার নিকট লেখাটা পাঠানো হয়েছে। তাহলে তিন শ্রেণীর ব্যক্তি কে কে বলেন তো কেউ? তিন শ্রেণীর ব্যক্তি কে কে? যে যে লেখাটি নিজে দেখেছে এবং যার মাধ্যমে অন্য কোথাও পাঠানো হয়েছে, আর একজন হচ্ছে যার কাছে পাঠানো হয়েছে। তিনজন। এই তিনজন ব্যক্তির অভিমত কি হবে, প্রাসঙ্গিক হবে, প্রাসঙ্গিক হবে। ঠিক আছে? এইটা হলো আপনার 47 ধারা। 47-এর কতে বলতেছে ডিজিটাল স্বাক্ষর বিষয়ক মতামত যখন প্রাসঙ্গিক। ডিজিটাল স্বাক্ষর বিষয়ক মতামত যখন প্রাসঙ্গিক, আদালত যখন কোনো ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কোনো অভিমত গ্রহণ করবে, তখন ডিজিটাল স্বাক্ষর সম্বলিত সার্টিফিকেটটি যে কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হয়েছিল সেই কর্তৃপক্ষের অভিমত প্রাসঙ্গিক হবে। যেই কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হয়েছিল সেই কর্তৃপক্ষের অভিমত কী হবে, প্রাসঙ্গিক হবে। 47-এর কতে কি বলা আছে? ডিজিটাল স্বাক্ষর বিষয়ক অভিমত যখন প্রাসঙ্গিক। হ্যাঁ, 48 ধারাতে চলে যান। 48 ধারার টাইটেল কি আছে? লতিফ ভাই বলেন। মিরাজ, 48 ধারার টাইটেল কি আছে? অধিকার আর অধিকার প্রাসঙ্গিকতা। বা প্রথার প্রাসঙ্গিকতা। অধিকার বা প্রথার প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা। হ্যাঁ। আর এখন নেক্সট সম্পর্কে বিষয় তো অনেকগুলো আছে। জি জি, আচ্ছা লতিফ ভাই, ঠিক আছে। আচ্ছা, অধিকার আর প্রথা বলতে কি বোঝাচ্ছে, কেউ বলতে পারবেন? ভাই একটা হচ্ছে রাইটস আর কাস্টম। অধিকার বলতে প্রথা হচ্ছে যেটা অনেক দিন ধরে চলে আসে, সেটাকে আমরা প্রথা বলি। আর অধিকার হচ্ছে যেটা মানে আইনগত কোনো একটা কার্যবিধি বা ওয়ার্ক বলতে পারি। হ্যাঁ, লফুল রাইট। এখন দেখেন যে এইখানে কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল কোনো অধিকার বা প্রথার কথা বলা হয়নি। এখানে সার্বজনীন অধিকার কথা বলা হয়েছে আর প্রথার কথা বলা হয়েছে। আর যেটা প্রথা সেটা আপনার সার্বজনীনভাবেই ব্যবহার করা হয়। এখন দেখেন, এই প্রথা এবং রাইট সম্পর্কে যে জানেন, যে অবগত আছে, তার এই অভিমত
সেটা আপনার প্রাসঙ্গিক হবে। এখন ধরেন একটা কুয়া 150 বছর যাবৎ মানুষ ব্যবহার করতেছে একটা এলাকার, এবং ওই কুয়া থেকে ওই এলাকার মানুষ পানি নিচ্ছে, এইটা জানে ওই এলাকার মানুষ যারা আছে তারা তো অবশ্যই জানেন। তো এখন এই 150 বছর ধরে পানি নিচ্ছে, 150 বছর ধরে পানি নিচ্ছে, এটা তো আপনার প্রথায় পরিণত হয়েছে বা অধিকারে পরিণত হয়েছে। যারা এই বিষয় সম্পর্কে অবগত আছেন বা জানেন, তাদের যে অভিমত, সেটা আপনার কি হবে? প্রাসঙ্গিক হবে। এইটাই বলা হচ্ছে আপনার 48 ধারাতে। এখন ধরেন 39 ধারাতে কি বলতেছে, 49 ধারাতে কি বলতেছে? প্রচলিত রীতিনীতি ইত্যাদি যখন প্রাসঙ্গিক, কোনো পারিবারিক, প্রাতিষ্ঠানিক ধর্মীয় রীতিনীতি সম্পর্কে যিনি জানেন তার অভিমতটি প্রাসঙ্গিক। জনগোষ্ঠী, জেলা, বিশেষ শ্রেণীর মানুষ, কোনো প্রচলিত রীতিনীতি ইত্যাদি বিষয়ে প্রাসঙ্গিকতা। এখন ধরেন 48 ধারাতে আর 49 ধারাতে দুইটা বিষয়ের কথা বলা হচ্ছে। একটাতে বলতেছে আপনার রাইটস অ্যান্ড কাস্টমস, আর 49 ধারাতে বলতেছে ইউজেস অর টেনেন্ট। তাহলে এখন আপনাদের এই 48 ধারা আর 49 ধারা, দুইটা ধারাতে কী হবে? কনফিউশন ক্রিয়েট হবে। তাহলে এই কনফিউশন যদি দূর করতে হয়, তাহলে আপনাদের কি করতে হবে? ইংরেজিটা ডিফারেন্স করে, সেপারেট করে পড়তে হবে। এখন ধরেন 48 ধারাতে বলতেছে আপনার রাইটস অ্যান্ড কাস্টমস, আর 49 ধারাতে বলতেছে ইউজেস আর টেনেন্ট। তাহলে এই দুইটা ধারাকে যদি আপনারা ডিফারেন্ট করতে চান, তাহলে একমাত্র ইংরেজি দিয়েই ডিফারেন্ট করবেন, ইংরেজি দিয়েই আপনারা ডিফারেন্ট করবেন। তাহলে এই দুইটা ক্ষেত্রেই কিন্তু যারা জানেন, যারা এই ঘটনা সম্পর্কে জানেন, তাদের অভিমত প্রাসঙ্গিক। তারপরে দেখেন, আশা করি বুঝতে পেরেছেন 48 এবং 49 ধারা। তাহলে 48 আর 49 ধারাতে কিন্তু আপনাদের একটা গোলমাল লাগতে পারে। এই জন্য কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম যে কিভাবে আপনারা মনে রাখবেন। এখানে মনে রাখার ওয়েটা কি, যে ইংরেজিটা মনে রাখবেন যে 48 ধারাতে বলতেছে কাস্টমস অর রাইটের কথা, আর 49 ধারাতে বলতেছে আপনার ইউজেস অর টেনেন্টের কথা। আশা করি বুঝতে পেরেছেন। মানে আপনার প্রচলিত রীতিনীতি, প্রথা, অধিকার যেইটাই হোক না কেন, যারা এই বিষয় সম্পর্কে জানেন বা অবগত আছেন, তাদের অভিমত প্রাসঙ্গিক। শুধু এইটাই হলো মূল কথা। এইবার দেখেন 50 ধারাতে বলতেছে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কের আপনার অভিমতের প্রাসঙ্গিকতা। এই যে ধরেন আত্মীয় বা যে কোনো ধরনের সম্পর্ক, যেমন ধরেন লোকমান ভাই ক নামের একটা বাচ্চাকে আপনার দীর্ঘদিন যাবৎ সে ভরণ পোষণ দিচ্ছে, একসাথে রাখতেছে, তার খাওয়াচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, পড়াচ্ছে। তা এইটা আপনার তাদের মধ্যে একটা কি সম্পর্ক তৈরি হয়েছে, মানে অ্যাডাপশন টাইপের। আবার ধরেন যে স্বামী স্ত্রী বলতে কি বোঝায়? স্বামী স্ত্রী বলতে আপনার এরকম বোঝাচ্ছে যারা একসাথে বসবাস করতেছে, একসাথে বসবাস করে একই ঘরের মধ্যে থাকে, তাদেরকে কিন্তু আমরা স্বামী স্ত্রী বলতে পারি লয়ের ভাষায়। তো যারা আপনার একসাথে বসবাস করতেছে, এই বিষয় সম্পর্কে যারা জানেন, তাদের অভিমত তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে কি না, তখন কিন্তু প্রাসঙ্গিক হয়ে যাবে। তাহলে এবং ক ক্ষয়ের সন্তান কিনা, ক ক্ষয়ের পালিত সন্তান কিনা, এই বিষয় সম্পর্কে যারা জানেন, যাদের আপনার এই বিষয়ে জ্ঞাত আছেন, তাদের অভিমত কি প্রাসঙ্গিক। এটাই বলা হচ্ছে আপনার 50 ধারাতে। তারপরে 51 ধারাতে চলে যাব। 51 ধারাতে বলতেছে অভিমতের কারণ যখন প্রাসঙ্গিক। আমরা 46 ধারা পড়েছিলাম না? 46 ধারা আর 51 ধারা সেম। মানে যে আমি যে একটা মতামত দিলাম, এই মতামতের পিছনে কারণ থাকবে না,
ওই কারণটা হলো প্রাসঙ্গিক। তাহলে 46 ধারা যে বুঝতে পেরেছেন, 51 ধারাও সে বুঝতে পেরেছেন। তাহলে 51 ধারা বুঝেন নাই কেউ আছেন? 51 ধারা আরেকবার বলেন। 46 ধারা আর 51 ধারা একদম সেম। মানে কোনো ব্যক্তি, যেমন ধরেন আপনাদের বলেছিলাম যে একটা কুয়া ব্যবহার করতেছে একজন মানুষ 500 বছর ধরে, এই বিষয়টা লতিফ ভাই আপনার বা লতিফ ভাই, তারপরে মিরাজ, এরা অবগত আছেন। তা এই যে অবগত আছেন, কোন রিজনে বা কোন কারণে অবগত আছেন, কিভাবে অবগত আছেন, এই যে কোন কারণে কিভাবে অবগত আছেন, এইগুলোও কি প্রাসঙ্গিক। মানে অভিমতের কারণ বা মতামতের কারণও প্রাসঙ্গিক। ঠিক আছে? তাহলে মতামতের স্যার কারণ আপনি যেটা যে আপনি যে বললেন যে অ্যাডপশন, মানে একজন আরেকজনকে অ্যাডপশন আনে, সেটা কি প্রাসঙ্গিকতা 50 ধারায়? এটা প্রাসঙ্গিক হবে, পালিত সন্তান কিনা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে লোকমান ভাই বুঝতে পেরেছেন 51 ধারা, যে কোনো ব্যক্তি যে ওপিনিয়ন দিল, যে মতামত দিল, এই মতামতের পিছনে যে কারণ আছে, যে ঘটনা আছে, এই কারণ এবং ঘটনা এগুলোও কি আপনার প্রাসঙ্গিক। জি স্যার, বুঝবো। যদি না বুঝে থাকেন তো আমাকে আবার বলবেন, ঠিক আছে? আমি আরও টাইম নিয়ে বুঝাবো। তারপর দেখেন 52 ধারাতে চলে যাচ্ছি আমি। 52 ধারাতে বলতেছে দেওয়ানি মামলায় পক্ষদের চরিত্র অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক। তাহলে কি বোঝাচ্ছে? যে আমরা এত সময় যেগুলো পড়ছিলাম, এগুলো পড়ছিলাম যে প্রাসঙ্গিকতা, মানে কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং কোন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। আমরা যখন প্রাসঙ্গিক করতে পারবো তখন ওই বিষয়ে আমরা সাক্ষ্য প্রদান করতে পারবো, আর যখন অপ্রাসঙ্গিক হবে তখন কিন্তু আমরা ওই বিষয়ে সাক্ষ্য প্রদান করতে পারবো না। এই জন্যই আমরা প্রাসঙ্গিকতা আর অপ্রাসঙ্গিকতা একত্র সময় ধরে পড়তেছি। এখন ধরেন দেওয়ানি মামলাতেই পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক। মানে এখানে দেওয়ানি মামলা কোনগুলো? রাইট টু প্রপার্টি অর ক্যারেক্টর, এই দুইটা বিষয় নিয়ে যে মামলা হয় সেটাকে বলা হচ্ছে আপনার দেওয়ানি মামলা। এখন ধরেন যে এই দেওয়ানি মামলায় আমি একটা ধরেন 40 বিঘা সম্পত্তির মালিক, আমি আমার এই জমি নিয়ে আপনার কি হচ্ছে, মামলা হচ্ছে। ধরেন ক হলো 40 বিঘা সম্পত্তির মালিক। এখন ওই মালিকানা নিয়ে প্রশ্ন উঠছে, ওই মালিকানার আপনার 40 বিঘা সম্পত্তি নিয়ে মামলা হয়েছে কোর্টে, টাইটেলের মামলা হয়েছে, ওনারশিপের মামলা হয়েছে। তো এখন যে আসামি আছেন, সে আসামি বা বিবাদী যারা আছেন তারা বলতেছে যে ওই কোয়া হলো আপনার, ওর কোয়া হলো আপনার একাধিক বউ আছে, আপনার এক একদিন এক একটা বউ নিয়ে ঘুরে বেড়ায়, বা আপনার এক একজন মেয়ের সাথে ঘুরে বেড়ায়, এই জায়গা যায় সেই জায়গা যায়। তাহলে এই যে কথাগুলো দেওয়ানি মামলার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, এই ধরনের কোনো কথা বলা যাবে না। কিন্তু স্যার এটা তো বলা যেতে পারে যে সে ভূমি লোভী, সে এরকম সবারটা দখল করে নেয়, এই চরিত্রের দিকটা তো আসতে পারে। এখানে আপনার দেখবে কি কাগজপত্র ঠিক আছে কিনা, দলিল কার আছে। হ্যাঁ, মানে চরিত্র তো, এটাও তো একটা চরিত্র যে মানে সে মানুষেরটা দখল করে নেয়, সে এইভাবে অন্যায় করে সবকিছু লুটপাট করে, এটাও তো একটা চরিত্র তার। তো এটা দেওয়ানি ক্ষেত্রে তাহলে মানে প্রাসঙ্গিক কেন হলো না? এখানে আপনার কিসের মামলা হয়েছে? টাইটেলের মামলা হয়েছে না, অনারশিপের মামলা হয়েছে। এখন অনারশিপের যখন মামলা হবে তখন কি বলবেন? তখন প্রাসঙ্গিকতা কি আসবে? যে এই মামলার দলিল কাল নামে, এই মামলাটা সে কীভাবে মালিক হয়েছে, কিভাবে মালিক হয়েছে। ঠিক আছে? সে ভূমি লোভী সে হোক, ভুয়া দলিল করে। জাস্ট হ্যাঁ, মনে করেন স্যার সে ভূমি লোভী হোক, সে আপনার অন্য জমি দখল করে হোক, বা যাই করে বেরাক না কেন, এখন যে জমির মামলার বিষয়বস্তু, ওই জমিতে সে মালিক হয়েছে কিভাবে, ওই জমিতে তার দলিল আছে কিনা, এইটা হলো প্রাসঙ্গিকতা। সে অন্য আচ্ছা, মানে সে অন্যান্য অন্য এইভাবে করে, সেটা কোনো প্রাসঙ্গিকে আসবে না। এখন ওই জমি সে অন্যায়ভাবে নিয়েছে কিনা, ওই জমি সে অন্যায়ভাবে দখল করে আছে কিনা, অন্যায়ভাবে মালিক হয়েছে কিনা, এইটা প্রাসঙ্গিক। ওইটা আপনার ওই ঘটনাটা যখন ইস্যু হয়ে যাবে, যখন ওই ঘটনা যখন ইস্যু হয় তখন কিন্তু আপনার প্রাসঙ্গিকতা চলে আসে। যখন ইস্যু হবে না তখন কিন্তু প্রাসঙ্গিক না।
আমি আরেকটু ক্লিয়ার করতেছি। ধরেন দেওয়ানি লতিফ লোকমান ভাই কি যেন বলছিলেন, বলেন আবার। বলতেছিলাম যে স্যার দেওয়ানি মামলার ক্ষেত্রে আহ, যদি কোনো ব্যক্তির নামে জাল দলিলের মানে জাল দলিলের মামলা করা হয়, সেক্ষেত্রে পূর্বে ওই ব্যক্তির নামে একটা জাল দলিল বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে কি পূর্বের জাল দলিলের বাতিলের রায়টা কি প্রাসঙ্গিক হবে না? এখন যদি মামলার বিষয়বস্তু এক হয়, মামলার বিষয়বস্তু যদি এক হয়, একই বিষয় নিয়ে যদি মামলা হয়, তখন প্রাসঙ্গিক হবে। তবে এইটা আমি আপনার এমন একটা বিচারক মামলা কনসিডারেশনে নিতে পারে, বুঝছেন? বিচারক জি কনসিডারেশনে স্যার নিতে পারে, কিন্তু এটা আপনার কাগজে কলমে নাই। জি স্যার, আমি এই প্রশ্নটা করলাম, আমি নিজেই একটা মামলার বাদী হিসেবে একটা জাল দলিল বাতিলকরণের মামলা করছি, জাল জি দলিল জি বাতিলে। সেক্ষেত্রে পূর্বে ওই ব্যক্তির নামে একটা জাল দলিল বাতিল করা হয়েছে অলরেডি, জি 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 সেম একই মামলা আর একটা ব্যক্তির নামে, ওই একই ব্যক্তিকে বিবাদী করে মামলা করা হয়েছে, বিষয়বস্তু কি এক? বিষয়বস্তু একই, পূর্বেরটাও ওই ব্যক্তির নামে জাল দলিল বাতিল করা হয়ে গেছে, মামলা করে তার রায় হয়ে গেছে, পরবর্তীতে আরেকটা ব্যক্তি ওই ব্যক্তির নামেই মামলাটা জাল দলিল একই বাতিলের মামলা বিষয়বস্তু করেছে। নিয়ে, জি স্যার। তাহলে রিলিভেন্ট। জি স্যার, থ্যাংক ইউ। এখন দেখেন যে আমরা পড়লাম যে দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। এখানে চরিত্র বলতে কোন ধরনের কথা বলা হচ্ছে? ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। এখন মেয়ে ধরেন যে বহু বিবাহ করে বেড়ায়, প্রস্টিটিউট বা অন্যান্য কোনো কিছু, মানে এই যে এই ধরনের বক্তব্য, এই ধরনের বক্তব্য টোটালি ইরিলিভেন্ট। ঠিক আছে? দেওয়ানি মামলায় এই ধরনের টোটালি ইরিলিভেন্ট। এখন দেখেন দুইটা ক্ষেত্রে রিলিভেন্ট, দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হইতে পারে যখন চরিত্র হলো ইস্যু হয়ে যায়, যখন চরিত্র ইস্যু। আর আরেকটা বিষয় হলো যদি ক্ষতিপূরণের মামলা হয়, ক্ষতিপূরণের যদি মামলা হয়, তাহলে আমরা দেখলাম যে দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, কিন্তু দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক। একটা হলো যে চরিত্র যদি ইস্যু হয়, আর ক্ষতিপূরণের মামলা যদি হয়। ঠিক আছে? তাহলে এখানে দুইটা ক্ষেত্রে আপনার কি পেলাম? প্রাসঙ্গিকতা পেয়ে গেলাম। তাহলে এখানে এক্সেপশন আছে কয়টা পয়েন্টে পাইলাম? দুইটা পয়েন্ট। একটা হলো আপনার চরিত্র যখন ইস্যু, আর একটা ক্ষতিপূরণের মামলা। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? স্যার ক্ষতিপূরণের একটা উদাহরণ দেন, মানে চরিত্রটা তো বুঝলাম, ক্ষতিপূরণ কি রকম হতে পারে, এক্সাম্পল। ক্ষতিপূরণ কিভাবে হইতে পারে? যেমন ধরেন আপনি বিথি একটা কিসের মামলা করলেন? মানহানির মামলা করলেন। এখন আপনার মান আছে ধরেন 10,000 টাকার, আপনি মামলা করেছেন 10 কোটি টাকার। ঠিক আছে? আপনার পেশায় হলো মামলা করার, মানে মানহানির মামলা করে বেড়ানো। কিন্তু আপনার যে মানহানির যে মামলা বা মানহানির যে মতো যে ঘটনা, এটা প্রকৃতপক্ষে ওই লেভেলের ঘটে নাই। তা যখন আপনার এই মানহানির মামলা আসবে, যখন ক্ষতিপূরণ চাইবেন, তখন আপনার যে এই যে চরিত্র, এই চরিত্রটা যখন আপনার কি হবে? তখন প্রাসঙ্গিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার 55 ধারাতে চলে যাব। বিধি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন ধরেন ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে চরিত্রের প্রাসঙ্গিকতা, এটা বলা হচ্ছে আপনার 55 ধারা। আমরা 52 আর 55 ধারা একসাথে পড়বো, আর 53 আর 54 ধারা আমরা একসাথে পড়বো। এখন ধরেন ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে চরিত্রের প্রাসঙ্গিকতা। দেওয়ানি মামলায় বাদীর ক্ষতিপূরণ নির্ণয়ে বাদীর চরিত্র প্রাসঙ্গিক, বিবাদীর চরিত্র এক্ষেত্রে অপ্রাসঙ্গিক। বাদীর চরিত্র কি হবে? প্রাসঙ্গিক হইবে, বিবাদীর চরিত্র অপ্রাসঙ্গিক। তারপরে দেখেন চরিত্রটি শুধুমাত্র ক্ষতিপূরণ কমানোর ক্ষেত্রে প্রাসঙ্গিক, বৃদ্ধির ক্ষেত্রে নয়। তাহলে সে যতটুকু ক্লেম করেছে, সে যতটুকু ক্লেম করেছে, ওই ক্লেমে আপনার কি করতে পারে? কমাইতে পারে। ক্ষতিপূরণ কমানোর জন্য চরিত্র প্রাসঙ্গিক, বাড়ানোর জন্য প্রাসঙ্গিক না। তারপর দেখেন এখানে আপনার কোন ধরনের চরিত্র আসছে? বহুগামিতা, প্রতিশ্রুতি ভঙ্গ,
মানহানি। বুঝতে পেরেছেন? বহুগামিতা, তারপর আপনার প্রতিশ্রুতি ভঙ্গ আর মানহানি, এই তিনটা বিষয় বা অন্যান্য আরও বিষয়ে আপনার কি চরিত্র কি হইতে পারে, প্রাসঙ্গিক হইতে পারে। বহুগামিতাটা বুঝতে পেরেছেন? মানে একজন মেয়ে একাধিক বিয়ে করে বেড়ায় বা একজন ছেলে একাধিক বিয়ে করে বেড়ায়। প্রতিশ্রুতি ভঙ্গ বলতে ব্রেস অফ আপনার কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট। আর মানহানি তো ডিফামেশন, বুঝতেই পারতেছেন। তাহলে দেখেন, ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে চরিত্র কী হবে, প্রাসঙ্গিক হবে। এই ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র বাদীর চরিত্র প্রাসঙ্গিক, বিবাদীর চরিত্র প্রাসঙ্গিক না। কারণ মামলাটাই করবে কার বিরুদ্ধে, বিবাদীর বিরুদ্ধে। ক্ষতিপূরণ কে দিবে, বিবাদী দিবে। ক্ষতিপূরণ দিবে কার, বাদীর দিবে। এখন বাদীর যখন একটা ক্ষতিপূরণ নির্ণয় করতে হবে, বাদীর একটা স্ট্যাটাস মেনটেন করতে হবে। যখন বাদীর স্ট্যাটাস মেনটেন করার হবে, যখন কিন্তু বাদীর চরিত্রটা প্রাসঙ্গিক হয়ে যাবে, বিবাদীর না। বুঝতে পেরেছেন? একটু একদম সফট মাইন্ডে একটু ভাবেন। পঞ্চান্ন ধারাতে যতটুকু বললাম, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন ধরেন, ভাইয়া, বাজির চরিত্র তিনি ক্ষতিপূরণ কমানোর ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে নয়, এই লাইনটা আমি বুঝি নাই। এটা বুঝেন নাই? এটা হলো যে ধরেন যে বাদী যতটুকু আপনার ক্ষতিপূরণ চাইবে বা তার আপনার ডিমান্ড অনুযায়ী তো সে মামলাতে চেয়েই নিবে, তাই না? ডিমান্ড অনুযায়ী সে আপনার ক্ষতিপূরণ চাইবে। এখন এটা বিচারক জাস্টিফাই করবেন যে তার কতটুক মান সম্মান আছে আর কতটুক মান সম্মান গেছে। ঠিক আছে? তো এখন এইটা ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে তার যে আপনার যে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসটা মেনটেন করবেন। স্ট্যাটাসটা দেখে বিচার বিশ্লেষণা করে সে তো আপনার ওই ক্ষতিপূরণ চাইলে তার কম ক্ষতিপূরণ চাইবে না, তাই না? এখন যে ক্ষতিপূরণ চেয়েছে সেই স্ট্যাটাসটা দেখার পরে যদি মনে করেন যে আপনার ক্ষতিপূরণটা কমানো প্রয়োজন, তাহলে কমাবেন, না হলে যে পর্যন্ত চেয়েছেন ওই পর্যন্ত ক্ষতিপূরণই দিবেন, কিন্তু ক্ষতিপূরণ বাড়াবে না। এইটাই। নরিন আপু, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ফৌজদারি মামলায় 53 ধারা, আমরা 52 আর 53 আমরা পাইলাম দেওয়ানি মামলা ক্ষেত্রে, আর 53 আর 54 আপনার ফৌজদারি মামলার ক্ষেত্রে। ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় একজন ব্যক্তির ভালো চরিত্র এটা প্রাসঙ্গিক, এটা বলা আছে 53 ধারাতে। আসামি ভালো চরিত্রের অধিকারী ফৌজদারি মামলায় সেক্ষেত্রে প্রাসঙ্গিক। তাহলে যদি কোনো ব্যক্তি ভালো চরিত্রের অধিকারী হয়, এটা আপনার ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক। যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়, মামলা হওয়ার পরেই কোর্ট থেকে কিন্তু অর্ডার আসে যে ওই আসামির পিসিআরে আর কোনো মামলা আছে কিনা, মানে পূর্বে কোনো মামলা হয়েছে কিনা ওর বিরুদ্ধে। কারণ সে আপনার হ্যাবিচুয়াল অফেন্ডার কি না, মানে প্রায় সে এই ধরনের অপরাধ করে বেড়ায় কি না। তো দেখেন, এই যখন পিসিআরে একাধিক মামলা থাকে তখন কিন্তু আপনার জামিন পাইতে আপনার কি হয়, সময় লাগে, সহজে জামিন দেয় না। তাহলে এখানে দেখেন যে যদি মামলা না থাকে তার মানে কি দাঁড়াচ্ছে, তার চরিত্র ভালো, সে মানুষ ভালো, সে আপনার হ্যাবিচুয়াল অফেন্ডার না। যখন সে হ্যাবিচুয়াল অফেন্ডার হচ্ছে না, তোর মানে কি, যে তার চরিত্র ভালো। তাহলে যখন ফৌজদারি মামলাতে চরিত্র কি হবে বলেন তো জোরে? চরিত্র ভালো হবে, সেটা প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় চরিত্র ভালো, এটা প্রাসঙ্গিক হবে। ঠিক আছে? ক্লিয়ার? এইবার ধরেন, ফৌজদারি মামলায় ভালো চরিত্রের প্রাসঙ্গিকতা 54 ধারায়, যদি ফৌজদারি মামলাতে কোনো আসামির চরিত্র খারাপ, এইটা প্রাসঙ্গিক, তবে তিনটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। যেমন ধরেন, ফৌজদারি মামলায় আপনার
আসামির চরিত্র খারাপ, এটা তিনটা ক্ষেত্রে প্রাসঙ্গিক। এক নম্বরটা, যদি পূর্বে উক্ত আসামির চরিত্র ভালো এই বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়, আসামি যে চরিত্র ভালো এই বিষয়ে যদি সাক্ষ্য দেওয়া হয় তাহলে তার চরিত্র খারাপ, এটা প্রাসঙ্গিক। তিনটা ক্ষেত্রে আপনার কি হবে? চরিত্র খারাপ, এটা প্রাসঙ্গিক হবে তিনটা ক্ষেত্রে ফৌজদারি মামলায়। যে ক্ষেত্রে তার চরিত্র খারাপ এই ক্ষেত্রে যদি কি করা হয়, আপনার সাক্ষ্য দেওয়া হয়, তখন তার খারাপ চরিত্রও প্রাসঙ্গিক হয়ে যায়। এখন ধরেন 2 নম্বরটা দেখেন, যদি খারাপ চরিত্রটাই কি হয়, বিচার্য বিষয় হয়, খারাপ চরিত্রটাই যদি বিচার্য বিষয় হয়। আর 3 নম্বরটা দেখেন, খারাপ চরিত্র হিসাবে পূর্ববর্তী দণ্ডাদেশ, তার চরিত্র খারাপ এই বিষয়ে যদি পূর্বে যদি সে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। কত ধারাতে বলা আছে? পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক কত ধারাতে বলা আছে? 55 ধারাতে। 54 ধারাতে। 54 ধারাতে স্যার। 54 ধারা। 54 ধারাতে বলা আছে যে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। তাহলে আমরা তিনটা ক্ষেত্রে ফৌজদারি মামলায় চরিত্র প্রাসঙ্গিক হবে, খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে। চরিত্র খারাপ এটা প্রাসঙ্গিক হবে কোন কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে তার চরিত্র ভালো, এই ভালো চরিত্র প্রমাণ করার জন্য যখন সাক্ষ্য দিবে, ওই ব্যক্তি যখন তার চরিত্র ভালো, এই ভালো চরিত্র এটা প্রমাণ করার জন্য যখন সাক্ষ্য প্রদান করবেন, তখন তার যে খারাপ চরিত্র এইটা প্রাসঙ্গিক হয়ে যাবে। 2 নম্বরটা আপনার পূর্ববর্তী যে আসামির যে মানে তার যে খারাপ চরিত্র এইটাই যদি ইস্যু হয় বা বিচার্য বিষয় হয়, আসামির চরিত্র খারাপ এইটাই যদি বিচার্য বিষয় হয়, আরেকটা আপনার পূর্ববর্তী দণ্ডাদেশ, চরিত্র খারাপ এই বিষয়ে যদি পূর্ববর্তী দণ্ডাদেশ দেওয়া থাকে, তাহলে এই তিনটা ক্ষেত্রে কি হবে, আপনার আসামি কি হবে, চরিত্র খারাপ এই তিনটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে। বুঝতে পেরেছেন? কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। কি কি ক্ষেত্রে? এইটা মুক্তা বলেন তো। একটু জোরে জোরে বলেন, কোন তিনটা ক্ষেত্রে ফৌজদারি মামলায় খারাপ চরিত্র প্রাসঙ্গিক? নওরিন আপু বলেন। জি ভাইয়া, প্রশ্নটা একটু আবার করেন। কোন তিনটা ক্ষেত্রে ফৌজদারি মামলায় খারাপ চরিত্র প্রাসঙ্গিক? পূর্বে যদি আসামির চরিত্র ভালো না হয় এই বিষয়ে যদি মানে খারাপ হয় না ভাই, আমি এখন বলতে পারতেছি না, আমি সুমন, একটু স্যার আমি বলবো। সুমন বলো, সুমন। সুমন শুনতে পাচ্ছ? রুহুল, মিরাজ, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলো ভাই। ভাই, আমি শুনতে পারিনি লাস্টের দিকে প্রশ্নটা। আচ্ছা, স্যার আমি বলবো, হ্যাঁ লতিফ ভাই বলেন। যদি পূর্বে উক্ত আসামির চরিত্র ভালো ও বিষয়ে সাক্ষ্য দেওয়া হয় তাহলে তার চরিত্র খারাপ, এটি প্রাসঙ্গিক। দ্বিতীয়টা হলো যদি খারাপ চরিত্র বিচার্য বিষয় হয়। তৃতীয়টা হলো খারাপ চরিত্র হিসাবে পূর্বে দণ্ডাদেশ প্রাসঙ্গিক। এই যে এই তিনটে বিষয়। আপনারা, আমার মনে হয় যে আপনারা একটা বিষয় ক্লিয়ার হতে পারতেছেন না, যে আপনারা একটা 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হতে পারতেছেন না যে আসামির চরিত্র ভালো এই বিষয়ে যদি সাক্ষ্য প্রদান করা হয় তাহলে খারাপ চরিত্র প্রাসঙ্গিক। যেমন ধরেন মিরাজের কোর্টে একটা মামলা আছে, মামলাটা আমি পরিচালনা করতেছি। এখন আমি কোর্টের মাধ্যমে
কোর্টে বলতেছি, যখন সাক্ষ্য প্রমাণ নিচ্ছে তখন আমি বলতেছি যে মিরাজের চরিত্র ভালো, ও নামাজ পড়ে, মানুষের সাহায্য করে বেড়ায়, এটা করে ওইটা করে। তো এই বিষয়ে যখন আমি সাক্ষ্য দিচ্ছি, তারপরে আপনার অপোজিট যে পার্টি আছেন, তখন অপোজিট পার্টি বলতেছে যে মিরাজ ওপরের 5 শতক জমি দখল করে এনেছে, মিরাজ একাধিক মেয়ের সাথেও সম্পর্ক আছে। তাহলে খারাপ চরিত্র তখনই প্রাসঙ্গিক হবে যখন আমি ভালো চরিত্র সম্পর্কে আমি সাক্ষ্য দিয়েছি। তাহলে আমি এই রিস্কটা নেব কেন? যদি আমি দেখি যে ওর চরিত্র খারাপ, তখন কিন্তু আমি ওর চরিত্র ভালো এটা আমি প্রমাণ করতে যাব না, টোটালি আমি যাব না। কিন্তু যখন আমি যাব যে ও মিরাজের চরিত্র ভালো, তখন অপোজিট পার্টি কী করবেন, মিরাজের চরিত্র খারাপ এইটা বিষয়ে আপনার করবেন, ডকুমেন্ট খুঁজে বের করবেন। তখন এই যে মিরাজের যদি চরিত্র খারাপ থাকে, এই ধরনের কোনো ডকুমেন্ট শো করতে পারে, তখন এই খারাপ চরিত্র খারাপ এইটা আপনার কী হয়ে যাবে, প্রাসঙ্গিক হয়ে যাবে। এইটাই ভাই, বলতেছে আপনার 1 আপনার নম্বর ক্লাস পয়েন্ট। কিন্তু মিরাজের বউ শুনে ভাই, আপনি ওর সংসারে ঝামেলা পেয়েছেন না ভাই? ওর চরিত্রের কথা বললেন। জি 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 সুমন, বলছি আপনার ক্লাস কিন্তু মিরাজের বউ শুনে ভাই, আপনি যে কথা বলতেছেন ওর সংসারে কিন্তু ঝামেলা লাগবে ভাই। সমস্যা নাই, সংসার আবার জোড়া লাগাই দিব। তাহলে ভাই শুনে না ভাই, আমি একলাই শুনি। আচ্ছা, তুমি একলা শুনো। আর আমরা তো জানি যে আইনের ভাষায় স্বামী স্ত্রী কিন্তু 2 জন ব্যক্তি কাউন্ট করা হয় না। আইনের ভাষায় স্বামী স্ত্রী 1 জন ব্যক্তি, ঠিক আছে? যে ভাই So, স্ত্রীর সাক্ষ্য তো প্রাসঙ্গিক। হ্যাঁ, স্বামী স্ত্রী উভয় মামলাতে আপনার স্বামী স্ত্রীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী, এইটাতে আমরা আসব, ঠিক আছে? এখন দেখেন, তাহলে আমরা 54 ধারাতে 3টা বিষয় পাইলাম। আর একটু ভালো করে সুন্দর করে ক্লিয়ার করে কেউ বলতে পারবেন, এরকমের কেউ আছেন যে কোন 3টা ক্ষেত্রে ফৌজদারি মামলায় খারাপ চরিত্র প্রাসঙ্গিক? আমি বলবো, হ্যাঁ লিমন বলেন, ফারজানা লিমন। যদি কোনো ব্যক্তির ভালো চরিত্র এটা আদালতে একবার সাক্ষ্য দেওয়া হয়, তখন তার খারাপ চরিত্রটা প্রাসঙ্গিক হয়ে যায়। হ্যাঁ আর হচ্ছে যখন আদালতে খারাপ চরিত্রটাই বিচার্য বিষয় হয় এবং ওটার উপরেই বিচার চলে, তখন খারাপ চরিত্রটা প্রাসঙ্গিক। আর দ্বিতীয়টা হচ্ছে ইতিপূর্বে সে খারাপ চরিত্রের উপর যদি কোনো দণ্ডাদেশ পেয়ে থাকে, তখন তার ওই পূর্ববর্তী দণ্ডাদেশটা এক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে যায়, যে তার চরিত্রটা খারাপ। হ্যাঁ, আশা করি সবাই কি শুনেছেন, খুব মনোযোগ সহকারে শুনেছেন। আমি কিন্তু এই 3টা ঘটনার বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখান থেকে আপনার এমসিকিউ আসতে পারে যে পূর্ববর্তী দণ্ডাদেশের কথা কত ধারাতে বলা আছে, ঠিক আছে? পূর্ববর্তী দণ্ডাদেশের কথা কত ধারাতে বলা আছে, এটা আপনার 54 ধারাতে আছে। আর এইখান থেকে আপনার প্রত্যেকটা জায়গা থেকে আপনার এমসিকিউ আসার মতো। এখানে শারমিন, দুইটা ব্যাখ্যা আছে, এখানে ওই দুইটা বুঝান। দুইটা ব্যাখ্যা আছে 54 ধারায়। 54 ধারাতে ব্যারেক থেকে আপনি কি ব্যারেক্টর ব্যাখ্যার কথা হ্যাঁ, দুইটা বলতেছেন? ব্যাখ্যা আছে। জি। জি জি, দেখেন, যে মোকদ্দমায় কোনো ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয়, সেক্ষেত্রে অত্র ধারা প্রযোজ্য নয়। সাক্ষ্য হিসাবে খারাপ চরিত্র পূর্ববর্তী দণ্ডাদেশ, এটা তো আবার 19-এর মধ্যে চলে আসছে। তো এটা তো আমার নোটের মধ্যে চলে আসছে, বা আমার বোঝানোর মধ্যে চলে আসছে। এখানে খারাপ চরিত্র যখন বিচার্য বিষয়, মানে তার চরিত্র খারাপ কিনা, এইটাই হচ্ছে আপনার মূল মামলায় হয়েছে এই বিষয় নিয়ে, বা এইটাই আপনার মূল বিচারের বিষয়, তখন তো আপনার এটা আপনার প্রাসঙ্গিক হয়ে যাবে। আর 2 নম্বর ব্যাখ্যাতে বলতেছে যে তার চরিত্র খারাপ এই বিষয়ে আপনার পূর্ববর্তী যদি বিচারক কোনো দণ্ড প্রদান করে থাকেন, তাহলে সেটা আপনার বিচার, এটা আপনার 2 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে? এই যে এখানে 2 নম্বর পয়েন্ট, আমরা এতক্ষণ যেগুলো বললাম না, যে 3টা ক্ষেত্র বললাম না, এই 3টা ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট হলো আপনার এই 54 ধারার 1 নম্বর ব্যাখ্যা, 2 নম্বর ব্যাখ্যা।
শারমিন বুঝতে পেরেছেন? আচ্ছা, যে চরিত্র শুরু থেকেই খারাপ সেটা ভালো দাবি করাতে কি যায় আসে? আর চরিত্র যদি ফ্যাক্ট এন্ড ইস্যু হয় সেক্ষেত্রে মনে হয় প্রাসঙ্গিক। মানে আপনার 1 নম্বর প্রশ্নটা বলেন, 1 নম্বর প্রশ্ন প্রথম যেটা বললেন। যে চরিত্র শুরু থেকেই খারাপ সে চরিত্র ভালো দাবি করাতে কিছু কি যায় আসে? 3টা ভিন্ন গ্রাউন্ডস বলা হয়েছে। 3টা ভিন্ন গ্রাউন্ডস বলা আমি হয়েছে। স্যার আমি বলি আপুর উত্তরটা, জি মানে জি ওনার উত্তরটা হচ্ছে গিয়ে কি যে চরিত্র ভালো কিনা আমি দাবি করব কেন, মানে লোকটা চরিত্র খারাপই, আমি কেন তার ভালোটা দাবি করব? আমি তো তার ভালোটা দাবি করব না। আর আমি যতক্ষণ তার চরিত্র ভালো দাবি না করব ততক্ষণ বিপরীত পক্ষ তার চরিত্রটা যে খারাপ এটা দাবি করতে পারবে না। আমি যখনই ভালো দাবি করব তারপরেই সে সুযোগ পাবে যে ওটা খারাপ সেটা দাবি করার। সাধারণত ফৌজদারি মামলায় বা অন্যান্য সকল মামলায় প্রাথমিকভাবে আমরা ধরে নেব যে একজন ব্যক্তির বা আসামির চরিত্র ভালো, একজন আসামির চরিত্র ভালো, ঠিক আছে? কিন্তু যখন তার চরিত্র যে ভালো মানে ছাপাই গাইতে আইছে, মানে ছাপাই গাইতে যখন আসবে তখন খুঁটিনাটি দেখা হবে যে তার চরিত্র খারাপ কিনা, ঠিক আছে? এভরি পারসন আর ইনোসেন্ট ইন ল এট ফার্স্ট। তাহলে আমরা 52 থেকে 55 ধারাতে বললাম। এখন 52 থেকে 55 ধারায় চরিত্র শব্দটি দ্বারা সুনাম ও স্বভাব উভয়কেই বোঝায়। সুনাম এবং স্বভাব উভয়কেই বোঝায়। এখানে আপনার রেপুটেশন অ্যান্ড ডিসপোজিশন, এখানে চরিত্র বলতে রেপুটেশন অ্যান্ড ডিসপোজিশন দুইটাকেই বোঝায়। একটা হলো কি সুনাম এবং স্বভাব, দুইটাকেই বোঝায় চরিত্র বলতে। তারপর দেখেন যে সকল ঘটনা, আমাদের সেশনটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে। সো আপনারা আবার আমি লিঙ্ক দেবো, আমি আগেই বলেছি আজকে আপনাদের 58 ধারা শেষ না হওয়া পর্যন্ত ক্লাস কন্টিনিউ চলবেই। এখন ধরেন যে সকল ঘটনা সাক্ষ্য দিয়ে প্রমাণ করার প্রয়োজন নেই 3টা ক্ষেত্রে। এইটাতে আপনার এই যে 86 থেকে আপনার 88, 56 থেকে 57 আর 58 ধারা, এটা আমি এই যে এখনই এটা কেটে দেবো, কেটে দিয়ে আমি আবার লিঙ্ক দিব, আপনারা চলে আসবেন। যতজন আছেন ততজনই আসবেন। আর ক্লাস সর্বোচ্চ 10 মিনিট মতো রান করবে, তার বেশি রান করবে না। 10 মিনিটে আমরা 58 ধারা পর্যন্ত পৌঁছিয়ে যাব, ঠিক আছে? দ্রুত চলে আসেন।